ডিয়ার ভিউয়ার্স, শাহরাসান গল্প শুনি থেকে আমি জনাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গল্প শুনবো আমার খুব কাছের মানুষ এজ সাগর ভাইয়ের কাছ থেকে। উনি পেশাগতভাবে বিজনেসম্যান এবং উনি একসময় প্রবাসী জীবন লিড করেছিলেন। আজকে ওনার গল্প শুনবো, চলেন গল্প শুনি। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আমার জীবনের একটি সময়, যে সময়টা আমি প্রবাস জীবনে কাটিয়েছি। সেই সময়টা আমার 2008 থেকে 2008 সালে আমি প্রথম প্রবাসের উদ্দেশ্যে শুরু করি যে কিভাবে যাওয়া যায়। এবং আমার এক পরিচিত আমার এক বোনের জামাই, ওনার মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য আমি টাকা পয়সা জমা দিই। জমা দেওয়ার পরে খুবই বিড়ম্বনার পর আসলে একটা সময় আমি প্রবাসে পাড়ি দিই। সেটা সালটা ছিল 2008 মার্চের 23 তারিখে আমি প্রবাসে যাই। আমার এখনো মনে আছে, বা আপনাদের তারিখটা সব মনে আছে। 16 বছর আগের ঘটনা, প্রায় 16 বছর আগের। তাও আমার তারিখটা মনে আছে। প্রথম যখন আমরা বিমান দিয়ে যাই, গিয়ে আমরা দাম্মাম এয়ারপোর্টে নামি, আমার পুরোপুরি মনে আছে। এয়ারপোর্টে নামার পরে তখনই বুঝতে পারি যে আসলে একজন বাংলাদেশি হিসেবে এবং আমরা যে কতটুকু পিছিয়ে ছিলাম, আমাদের যে কতটুকু মূল্য বিশ্বের কাছে, অনেকটাই টের পাইছে ওই এয়ারপোর্টে নেমে। তার একটা উদাহরণ, যখন আমরা এয়ারপোর্টে নামি তখন আমরা সিরিয়ালে ছিলাম, মানে দাঁড়িয়ে ছিলাম, যে প্রায় 2 থেকে 250 মতো বাংলাদেশি আমরা সিরিয়ালে ছিলাম। ওই সময় ব্রিটিশ এয়ারলাইন্সের একটি বিমান নামার সাথে সাথে আমাদেরকে সাইড করে ওদেরকে আগে ইমিগ্রেশন শেষ করে। তখন মনে খুবই কষ্ট হয়েছে যে আসলে আমরা আসলে কোথায়, কিভাবে আমাদের জীবনটা আসলে ভাবতে গেলে যে আমরা কত পিছিয়ে আছি এটা বুঝে অনেক তখন বুঝতে পারছি। তারপরে যাই হোক, অনেক সময় অপেক্ষার পরে আমরা বিমান থেকে বাইরে যাই। এয়ারপোর্টের বাইরে যাওয়ার পরে আমাদের কোম্পানি একটি লোক আমাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদের যে কোম্পানির বিলা, তখন আমরা বিলা বলি, এখানে আমাদেরকে রাত্রে প্রায় 2:30-3টার দিকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটি রুমে ঢুকায়। আমরা 6 জন ছিলাম একসাথে। 6 জন আমরা রুমে ঢুকছি। ঢুকার পরে ওইখানে যে একটা বাতিটা পর্যন্ত জ্বালে নাই, যে লাইটটা অন করে নাই কেউ। আমরা এই অন্ধকারে যে ঢুকছি, অন্ধকারে বসে আছি। মানে সকাল পর্যন্ত আমরা অন্ধকারে ছিলাম, আমরা জানতে পারি না যে আমরা কোথায় আছি। আসলে এতটুকু জানি যে একটা রুমে ঢুকছি, কিন্তু রুমের ভিতরে কি আছে, যেখানে কি মানুষ আছে না কিছু আছে না আশেপাশে কি আছে আমরা একটা বুঝতে পারিনি। রাত্রটা এভাবে কাটলো। কষ্ট মানে এটা মনে বলার মতো ভাষা নাই। কারণ আমরা তো প্রবাসে গেছি প্রথম দিনই এমন একটা কাহিনী যে একটা রুমে ঢুকলাম, অথচ আমাদের এই রুমের আশেপাশে কি আছে না আছে, কি আছে না আছে আমরা জানি না। সারা রাত্র বসে বসে কাটাইছি। শোয়ার তো কোনো কোথায় শোবো, যেখানে লাইটই জ্বালা হয় না, তো শোয়ার তো জায়গা নেই, মানে বুঝার মতো না, বলার মতো না, যে এমন একটা কষ্টে কাটলো। কাটার পরে সকালে যখন দেখলাম আমাদের বাংলাদেশের ভাই চতুর্দিকে যারা বিছানা শুয়ে আছে, ওনারা বাংলাদেশি ছিল, কিন্তু তারপরে রাত্রে লাইটটা জ্বালিয়ে একবার ভিতরে লোক ছিল, কিন্তু আমরা বুঝতে পারি বাঙালি ছিল। কিন্তু প্রথম আমরা বুঝতে পারি, সকালে যখন লাইট জ্বলছে তখন বুঝতে পারি যে আশেপাশে আরো বাঙালি আছে। তো তখন মনটা আরো কষ্ট লাগলো, এমন কি মানুষ, ওনারা তো একটা মিনিটের জন্য লাইটটা জিজ্ঞেস করতে পারতো আপনারা কোথা থেকে আসছেন বা কিভাবে আসছেন, কি মানে মানবতার যে একটা ব্যাপার থাকে ওটা কোনো প্রকাশই হয় না। মানে এমন মনে হয়েছে যে হয়ে আইলাম। তারপরে যখন সকালে আসলাম, ওঠার পরে অনেকে উঠছে, উঠে আমাদের সাথে অনেকে কথা বলছে, অনেকে অনেক কিছু বলছে। কেউ বলতেছে এত টাকা দিয়ে বিদেশ আসছেন, আমরা তো আইসা কি করছি, এত বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে, কেউ 8 বছর হয়ে গেছে, আমরা কিছু করতে পারি না, আপনারা কি করবেন, মানে যত নেগেটিভ কথা আছে।
মানে আমাদের মন মানসিকতা মানে আপনাকে আশ্বাস দেওয়ার কথা বা দু একটা ভালো কথা বলবে, ওই জায়গা হচ্ছে একদম যার প্রথমে মানে আমাদেরকে একদম নিরাশ, মানে আমরা যে একদম নিঃস্ব হয়ে গেছি, যে এটা বোঝা যাচ্ছে ওরা মানে ওদের কাছ থেকে কোনো পজিটিভ কোনো কথা পেলে সব নেগেটিভ নেগেটিভ, এমন নেগেটিভ যে মনে হয় যেন আমরা টাকা দিয়ে গিয়ে আমরা নিজের বিপদ ডেকে আনলাম এমন। অথচ কেউ যদি পজিটিভ কথা বলে, জানা আমরা যাই প্রবাসী, আমাদের কিন্তু একটা কেউ বাবা মা ভাই বোন নিয়ে যায়, আমরা একা যাই, সবাই যখন নতুন জীবনে যায় প্রবাসী অনেকটা কষ্ট থাকে। তারপরে যদি সঙ্গী সাথী যারা পুরানো থাকে ভালো কথা বলে মনটা ভালো লাগে, মনটা বড় হয়ে যায়। কিন্তু ওনাদের এই কথায় আমরা আরো মনটা নষ্ট হয়ে গেছে, মানে আরো হতাশাগ্রস্ত হয়ে গেছে। তা যাই হোক, সকাল হইল, যারা যার মতো ডিউটিতে চলে গেল। আসলে আমরা যে 6টা লোক আসলাম, মানে ওনাদের রুমে ছিলাম, আসলে কেউ জিজ্ঞাসা করে নাই আপনারা খাওয়া দাওয়া করছেন কি বা কি ব্যাপার স্যাপার। আমরা তো নতুন গেছি, ভাষাও বুঝি না বা কোনো কিছু চিনিও না, কি অবস্থা আমাদের। তো আমার এই এক কাজিন, আমার কত ভাই, সকাল 10টা-11টার দিক দিয়ে আমার নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা খাইলাম এবং আশেপাশে দোকান টোকান কিনে দিয়ে গেল, টাকা পয়সা দিয়ে গেল। তো কিছুটা স্বস্তি ফিরে আসলো মনের ভিতরে। আমাদেরকে যখন কোম্পানি থেকে ওদেরকে বিভিন্ন মানে প্রজেক্টের গুলানো শুরু করলো। প্রথম দিন নিয়ে এক জায়গায় দিল, 2 দিন ছিলাম। তারপর আরেক জায়গায় নিল, 2 দিন ছিলাম। মানে এমন করতে করতে 6-7 জায়গায় নিয়ে গেছে। মানে আমার তখন মনে হলো যে বাংলাদেশে একটা কথা আছে যে বিড়ালের যখন বাচ্চা হয় সাপ ধরে নাকি এটা নাড়াচাড়া করে। তা আমাদের ওই অবস্থা এরকম হয়েছে যে আমাদের কিভাবে নাড়তাছে কেন। আমি আমার সাথে যারা ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। একজন ভাই, আমার সম্ভবত বাড়ির বরগুনা ছিল, সিডরের পরে পরে যাওয়া, তো আমার এই সিডরের পরে পরে ঘটনা। ওনায় খুবই ভালো মানুষ ছিল, তৈমুর আলী নাম, মানে তৈব আলী লিখেছি আপনার মনে আছে, তৈব আলী। তো তৈব আলী ভাই খুব সরল মনের ছিল, আমার বিয়ে করে গেছে। মানে আপনারা ওই প্রথম যে রাত যাপন করছিল তারপরে অন্য একটা জায়গা ছিল, অন্য তৈব আলী ভাই আমাদের সাথেই ছিল। ও আচ্ছা আচ্ছা। তো আমরা তো বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছি পরের দিন থেকে। তো আরেকটা কথা এখানে ভুলে গেছি, এখানে একটা কথা বলা যায় যে প্রবাসী ভাই ছিল, কোন জায়গা আমি মনে নাই, ওই ভাই আবার খুবই আন্তরিক ছিল, অন্য একটা রকমের ছিল। ওনায় আবার আমাদেরকে মোটামুটি সাহায্য করছে। এমনকি আমার অনেক সময় মনে করেন যে অনেক সময় আমাদেরকে 2 দিন যাইছিলাম, যেবার মানে না, খুব ভালো লোক ছিল। একজনের ভালোবাসায় কিন্তু আমার ওইখানে আমরা অনেকটা স্বস্তি আসছে। তো আমাদেরকে যখন এভাবে ঘুরানোর পরে এক সময় তো এই বাইকে আমাকে একটা জুবেল শহরে, জুবেল শহরের মরুভূমিতে একটা ডিউটি দিল। একটু মরুভূমিতে, এখানে আসলে এমন একটা জায়গা, গাড়িটা আসতে গেল নির্ধারিত কোম্পানির গাড়ি আসা সম্ভব না, সিটিতে এমন একটা জায়গায় নিয়ে দিল। আমাদের ক্যাম্পাস ছিল আর কি, খুবই একটা মরুভূমির মাঝে, চতুর্দিকটা মরুভূমি। এখানে আমাদের ক্যাম্প হয়তো আরেকটা ক্যাম্প আছে, 3-4টা ক্যাম্প আছে। প্রতিদিনই বিকালবেলা তৈব ভাই আমাদের সাথে বলতো, আসেন ভাই গল্প করতে করতে 2-1 দিন পরে এমন হয়ে গেল, ওনার প্রতিদিনই গল্প করে আর কান্না করে। আচ্ছা, এমন ভাবে কান্না করে যে ওনার যে স্ত্রী রেখে আসছে, সন্তান রেখে আসছে, ওদের জন্য খুব কান্না করে। আমি তো তখন অবিবাহিত ছিলাম, আমার এতটা মানে বোঝা যায় ছিল, কিন্তু তারপরে মানে এতটা ওনার মতো ছিল। এমন একটা সময় যে প্রতিদিন বিকালে ওনার আমাকে একটা নির্ধারিত সময় আসে বলতো, চলেন ভাই একটু কান্দে আসি। আচ্ছা, কান্না করে আসি, মানে বলার চাইতে বলতো যে আসলে একটু কান্না করে আসি, মানে মনটা একটা হতে হবে। মানে একটা প্রবাসীর যে ভিতরের আকুতি, মানে তার যে ভাষা প্রকাশ করার যে ভাষা, সেটা প্রকাশ করার একটাই মাধ্যম কান্না। আসলে কান্না ছাড়া কিছু করার থাকে না। এতটাই ওনার ছিল যে আমাকে প্রতিদিন বিকেলে বলতো, চলেন ভাই একটু কান্না করে আসি। আসলে খুব কষ্ট নিয়ে আসি এই কথাটা বলতো। তোমার কান্নার সাথে ওনার যে বাড়িতে যে লোকজন ছিল বা বাড়ির কোনো গল্প টল্প আপনার সাথে শেয়ার করতো? শেয়ার করতো। ওনার যখন তাকে বিয়ে করছে,
এটা শেয়ার করতাম না, ওদিকে যাচ্ছি না আজকে, কারণ আরেকদিন হচ্ছে এই বিষয়ে মানে ওই যে তোয়াবলি ভাই না, তোয়াবলির ভাইয়ের গল্প, মানে ওনার সাথে যদি গল্প বলতেন উনি, ওই গল্পগুলো আপনাদের একদিন আমরা শোনাবো, যে কোনো একটা গল্প আমরা শোনাবো। আচ্ছা, এখন আপনার গল্পটা শুনি। তারপরে ভাইয়ের প্রতিদিন এইভাবে কান্না করতে এসে আমার সাথে নিয়ে যেতে বাইরে সাইডে বসে কান্না করতে। হ্যাঁ, ওইখান থেকে আমাদেরকে আবার একটা সময় আরেকটা কোম্পানিতে নিয়ে গেল। তো এইভাবে মনে করেন আমি 2 মাস না 3 মাস কোম্পানিতে ছিলাম। তো 2-3 মাসে আমাকে না হইলো 15 টাকা নিস, মানে এতটা হয়রানি করছে। একটা সময় নিরুপায় এমন বলছি যে আমি আর থাকতে চাই না, আমার আর দেশে পাঠাবো, মানে কতটা মানে অবস্থা খারাপ। তো আমি তারপরে অনেক চিন্তা অনেক কিছু পরেও আমার কোম্পানি ভালো করে নাই, কাজ টাজ তেমন নাই, সাপ্লাই কোম্পানি ছিল, বেতন টেতন পাই না। একটা সময় কোম্পানি থেকে আমি অন্য কোম্পানিতে চলে যাই। এইভাবে ওইখানে প্রায় অন্য একটা কোম্পানি থেকে 5 বছর কাটে। আমার একদিনও মনে হয় না যে আমি বাংলাদেশে আসি না বিদেশে আসি। আচ্ছা, একটা না 5টা বছর চলে গেছে। ভালো ছিল। আর কিভাবে যে চলে গেছে আমাদের এলাকার প্রায় 3 বছর ছিলাম, মানে কিভাবে যে কেটে গেল 5 বছর বুঝতেই পারিনি। আচ্ছা, একটা না 5 বছর পরে তারপরে দেখা যাচ্ছে যে একটু কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার পর বুঝতে পারছি যে আমি 5টা বছর চলে গেছে। আচ্ছা, ওখানে ভালো ছিল, অনেক ভালো ছিল। তো এই জন্য বলি যে আসলে আমার উদ্দেশ্য করে বলার উদ্দেশ্যটা গল্পটা যে যারা প্রবাসে যায় প্রথম যাওয়ার পরে তারা কিন্তু অনেক হতাশাগ্রস্ত থাকে মানসিক ভাবে। যারা আমার প্রবাসী ভাইরা আছে বিদেশে থাকে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে অন্তত পক্ষে সহযোগিতা যতটুকু পারে করবেন, অন্তত নেগেটিভ ভাবে কথা বলবেন না। তাইলে কিন্তু অনেক প্রবাসী মনে অনেক কষ্ট পায় এবং তারা হতাশাগ্রস্ত হয়ে কেউ দেশে চলে আসে, কোম্পানি থেকে পালিয়ে যায়, মানে তাদের জীবনটা একদম দুর্বিষহ হয়ে যায়। তো আসলে ওই প্রবাস জীবনে প্রায় 8টা বছর ছিলাম, 8-9 বছর। 9 বছর জীবনে অনেক কিছু দেখেছি। মনে একটা সময় আমরা প্রথম অবস্থায় গিয়ে খাবার ঠিক মতো পাইনি, কেমন পাইনি যে আমাদের পকেটে টাকা ছিল কিন্তু কিনে আনার মতো জায়গা ছিল না, কোথা থেকে আনবো চিনি না কিছু না, নতুন জায়গা। তো এমন আমার ভাই ছিল আমার ভাই এমন কান্না ফোন করে বলতো যে আমাদের রুমে কত লোক খায় ফ্রি, অথচ তুই আমার ভাই হইয়া আজকে না খেয়ে আছিস, এমন বলতো। আমরা অনেক সময় চোখের পানি ফেলা ছাড়া কিছু করার ছিল। প্রবাস জীবনটা এমনই, আমরা যারা প্রবাসে যাই প্রবাসে থাকি আসলে আমাদের দুঃখটা বুঝে। অনেকে মনে করে যে প্রবাসে মনে হয় কত টাকার খেলা, প্রবাস জীবনে যেখানে গেলেই মনে টাকার অভাব। আসলে কতটা যুদ্ধ করে যে জীবনটা টিকিয়ে রাখতে হয়। সকালে ডিউটি যাও, মানে টাইমের কোনো ইয়ে থাকে না। এখানে তো হচ্ছে 8টা বাজে অফিসে গেলাম, আমি হচ্ছে 5টা বাজে চলে আসি। আমি একটা কোম্পানিতে 5 বছর কোম্পানিতে কাজ করছি। সেই কোম্পানির ডিউটির কোনো রুল ছিল যেমন তখন বলতে সকালে 8টা বাজে যাইতাম, ডিউটি ছুটি হবে 5টা 6টায়। এই অর্ডার আছে রাতে 8টা বাজলো সারা তাই 2 দিনও এমন ডিউটি করতো। মানে এমন একটা অবস্থা ছিল, তাও কিছু করার নেই, মুখ বুঝে সহ্য করতে হয়েছে। বিদেশটা এমনই মনে হইতেছে তখন যে আসলে কিছুই করার নেই। এখন যদি কোম্পানি থেকে আমাকে তাড়িয়ে দেয় আমি কোথায় যাবো, বা আমাকে দেশে পাঠাই দিলে আমার কি হবে। মানুষ এই পরিস্থিতিতে কিভাবে মনে করো কষ্ট করে মাইনে নিয়ে চলতে হয়, কিছু করার থাকে এমন একটা পরিস্থিতি। মানে এই পরিস্থিতি বিদেশে আসলে অনেক কষ্টের বিষয়। আর আপনার বিষয়টা ছিল যে কেউ যেন কোনো নেগেটিভিটি না বলে, যদি ভালো কথা না বলতে পারে সেটা হচ্ছে বিষয়, কিন্তু নেগেটিভ কথা বলা যাবে না। কেউ যদি আসলে কারো উপকার না করতে পারে অন্তত পক্ষে অপকার যেন না করে, ক্ষতি যেন না হয়, সে যেন মানসিক ভাবে ভেঙে না পড়ে। তাকে আশা দিয়ে বা বুঝিয়ে যা এই দেশে আসছো অবশ্যই আল্লাহ ভালো কিছু রাখবে, এই ধরনের পরামর্শ দিয়ে হলো অন্তত তাকে সহযোগিতা করে। টাকা পয়সাটা বড় বিষয় না, একটা মানসিক শান্তি, মানসিক একটা শক্তি অনেক শক্তি হয়। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা ভালো, অনেক ভাইয়েরা আছে অনেক ভালো, তারা অনেক সময় একটা প্রবাসী ভাইয়ের অনেক আশা দেয়, ভালোবাসা দেয়, খাওয়া নিজের খাবার রান্না করে খাওয়ায় পর্যন্ত। অনেক ভাইয়েরা আছে তারা নেগেটিভ কথা বলে, তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আসলে ভাইয়া নেগেটিভ কিছু বলবে না। অনেক যারা প্রবাসে যায় তারা আসলে কি হয়তো অনেকে শখ করেই যায়, কিন্তু শখ করে যায়, প্রয়োজনে যায়, তার জীবন লিড করার জন্য যায়, কিন্তু শখটা কিন্তু তখন আর শখ যাওয়ার পরে একটা নেগেটিভ বলে দিলাম, তার মনটা নষ্ট করে ফেললাম, তার একটা নেগেটিভ কথা কিন্তু অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আবার একটা পজিটিভ কথা কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। এই জন্য অনেক
আমরা কিন্তু যখন তখন দেখো আমরা যখন ইয়ে করলাম মানে পরবর্তীতে কোম্পানিতে 5 বছর ছিলাম, ওইখানে কিন্তু দেখো আমরা অনেক মানুষকে আশ্রয় দিয়েছি, অনেক মানুষকে আমরা 10 দিন 15 দিন পর্যন্ত আমাদের অনেক থাকছে, এমন অনেক মানুষ উদাহরণ আছে। তখন আমাদের এলাকার মধ্যে আমাদের যে 15 জন ছিল আমাদের এলাকায়, সবাই একই পরিবারের মতো ছিল। একজনের দুঃখে সুখে আমরা দূরে যাইতাম। পরবর্তীতে ভালো একটা জায়গা, ভালো একটা পজিশন মানে তখন আর মনে হচ্ছে যে বললাম না 5টা বছর কেটে গেল, মানে আমি বুঝতেই পারি না যে 5 বছর কখন গেল, এমন একটা মানে অবস্থা। তখন আমাদের গ্রামে তখন আমাদের আশেপাশে গ্রামে অনেকেই ছিল, প্রায় আমরা 15 জন ছিলাম একটা, এমনকি 15 জন এক মাসে খাইতাম একসাথে রান্না করে 15 জন খাইতাম, মানে পরিবারের মতো, মানে 15 জনের রান্না তা খাওয়া, মানে এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। কারণ দুই তিন জন আপনার হচ্ছে শুরুটা মানে প্রবাসী জীবনের শুরুটা খুব কষ্টের ছিল, সবারই এরকম হয়, হঠাৎ করে যাওয়া হয় এবং হচ্ছে এরকম নেগেটিভিটি হচ্ছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গল্পের জন্য। অন্যদিন আপনার আরো গল্প শুনবো, ঠিক আছে? ডিয়ার ভিউয়ার্স, আজকে সাগর ভাই যে গল্পটা শুনলাম, যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকে গল্পটা ডেডিকেট করলাম। এবং হচ্ছে যে প্রবাসীতে জীবনযাপন যারা করছেন তারা তো হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আর রেমিটেন্স যোদ্ধা মানে হচ্ছে যে প্রবাসীর একটা যে ব্যাপার থাকে, এর সাথে বাংলাদেশের যত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছেন, আশা করি ওনাদের সুবিধা অসুবিধাগুলো অবশ্যই দেখবেন। আর ওনারা তো রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের মাধ্যমে একটা দেশ উন্নতি হয়। এবং আমাদের বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে রেমিটেন্স মাধ্যমে কিন্তু দেশ উন্নতি হচ্ছে। আর হচ্ছে গার্মেন্টস সেক্টর, তার চেয়ে গার্মেন্টস সেক্টর চেয়ে কিন্তু এগিয়ে আছে রেমিটেন্সের জায়গাটা। আর আপনাদের যদি গল্পগুলো ভালো লেগে থাকে, মানে আজকে গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলে রাখি যে আপনি যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়ার কোনো গল্প বলতে চান, হতে পারে এরকম সরাসরি, বা আপনার হচ্ছে লিখে পাঠাতে চান, যদি লিখে পাঠাতে চান বা যোগাযোগ করতে চান আমাদের সাথে, তাহলে আপনি হচ্ছে ফেসবুক আইডি আছে, স্যার আসেন গল্প শুনি, বাংলাতে সার্চ দিবেন, সার্চ দিলে এই আইডিটা চলে আসবে। আসার পর ওখানে মেসেঞ্জারে আপনি আমাকে নক করতে পারেন আপনার গল্প বলার জন্য। আর যদি আপনি কল দিতে চান, তাহলে আমার নাম্বারটি হচ্ছে 0167603829 আবার বলছি 0167603829 আপনারা সবাই ভালো থাকবেন।